আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি জানি না শেষ পর্যন্ত দুর্দান্ত এই স্পেন একটা ইউরো ট্রফি জয় করতে পারবে কিনা, তবে লামিন ইয়ামাল অলরেডি সারা বিশ্বের ফুটবল ভক্তদের মন কিন্তু জয় করে নিয়েছেন। জানি তারপরেও অনেকে বলবেন এমন কতজন এসেছে কতজন গিয়েছে, তবে ইয়ামাল সম্পর্কে ফুটবল ভক্তরা ফুটবল বিশ্লেষকরা কেন এত বেশি কথাবার্তা বলছেন সেটার কারণে আজকে খোঁজার চেষ্টা করব। এবং শুরুতেই বলে নিচ্ছি, এটা ভাবার বিন্দুমাত্র কোনো কারণ নেই যে এরকম অনেকে এসেছেন অনেকে গিয়েছেন। লামিন ইয়ামাল সম্পর্কে খোদ লিওনেল মেসি কিন্তু অনেকদিন আগে সার্টিফিকেটটা দিয়ে রেখেছেন। আর লিওনেল মেসির সঙ্গে লামিন ইয়ামাল ছোট্ট ইয়ামালের যে ছবিটা এখন ভাইরাল হচ্ছে, সেই ছবিটা সূত্র টেনে বলতে পারি ম্যাজিক্যাল টাচটা হয়তোবা লামিন ইয়ামাল তার আইডল মেসির কাছ থেকে ছোটবেলায় পেয়েছিলেন, সেই পথটাই অনুসরণ করছেন। কম্পেয়ার করার বিন্দুমাত্র কোনো কারণ নেই, তবে লামিন ইয়ামাল যে আগামী দিনের সুপারস্টার একজন ফুটবলার হতে যাচ্ছেন সেটা নিয়ে আর ডাউট রাখার কোনো কারণ নেই। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমরা কয়েকজন ইয়াংস্টার সম্পর্কে একটু আলোচনা করব এবং তাদের সঙ্গে ইয়ামালের একটা পার্থক্য দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি কয়েকটা ছবি রাখি, যেমন আর্জেন্টিনা থেকে গার্নাচোকে নেন, ক্লাউদিও আচেভেরিকে নিতে পারেন, ব্রাজিল থেকে এনরিককে নিতে পারেন এবং তাদের সাইডে লামিন ইয়ামালকে রাখেন। এই প্লেয়ারদের তুলনায় লামিন ইয়ামালকে সকলে আরও বেশি করে ট্যালেন্টেড বলছেন এবং এটার পেছনে একেবারে উপযুক্ত কারণ আছে। দেখুন, যখনই আমরা ইয়াং ট্যালেন্টেড ফুটবলার খুঁজে বের করি তখন আমরা কি অনেক বেশি করে দেখি। প্রথমত, সে প্লেয়ারটার গতি কেমন, বল নিয়ে কতটুকু দৌড়াতে পারেন, তার ড্রিবলিং স্কিল কেমন, তার গোল স্কোরিং অ্যাবিলিটি কেমন, এই কয়েকটা ব্যাপারে কিন্তু আমাদের ধারণাটা অনেক সময় সীমাবদ্ধ থাকে, অনেকের ক্ষেত্রে কিন্তু এতটুকুতে আটকে যায়। তবে এর পাশাপাশি আরও অনেকগুলো স্কিল রয়েছে, যেমন মাঠের মধ্যে তার পজিশনাল সেন্স, মাঠের কোন জায়গায় তিনি বল রিসিভ করছেন, কোন জায়গায় তিনি দৌড়াচ্ছেন, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে তার ডিসিশন মেকিং, ফাইনাল ডিসিশনটা তিনি কী নিচ্ছেন, সিদ্ধান্তটা তিনি কী নিচ্ছেন, কুইক থিঙ্কিং করতে পারছেন কিনা। ইয়ামাল এই জায়গাটায় এসেই ডিসিশন মেকিংয়ে বাকি সকলকে কিন্তু পেছনে ফেলেন। এই মুহূর্তে এনরিককে ঘিরে অনেক বড় রকমের একটা কিন্তু হাসি ঠাট্টা চলছে, ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দিয়ে বলতে চাই যে আর যাই হোক, রিয়াল মাদ্রিদ এ প্লেয়ারটাকে নিয়েছে, এ প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট আছে দেখে নিয়েছে। তবে এনরিকের ক্ষেত্রে এবারের কোপা আমেরিকাতে যেটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে এনরিক এখনও ফিনিশড প্রোডাক্ট নন, এখনও তাকে ঘিরে অনেক কাজ করতে হবে। আলেহান্দ্রো গার্নাচো প্রসঙ্গে চলে যায়, খুবই জনপ্রিয় একজন ফুটবলার আর্জেন্টিনার এই মহলে, এবং গার্নাচো সম্পর্কে এ সকল কথাবার্তা বলার জন্য অনেকে আবার ক্ষিপ্ত হয়ে যান। তবে আমরা যারা রেগুলার ফুটবল দেখি তারা খুব ভালো করে জানি যে গার্নাচো আস্তে আস্তে ডেভেলপ করছেন। তবে এখনও ফাইনাল ডিসিশন ডিবক্সের আশেপাশে গেলে শুট করবেন নাকি পাস দেবেন ফাইনাল, এমন একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে গার্নাচোর অনেক ইমপ্রুভ করার সুযোগ আছে। ক্লাউদিও আচেভেরির খেলা যতটুকু দেখেছি, দেখে মনে হয়েছে খুবই ট্যালেন্টেড গিফটেড একজন ফুটবলার, তবে এখনও তারা অনেক ম্যাচ এক্সপিরিয়েন্সের দরকার আছে। ব্যাপারগুলো শুধু আমি বলি না, নিঃসন্দেহে বলা যায় যে বিশ্বের খ্যাতনামা ফুটবল বিশ্লেষকরা কিন্তু ঠিক একই রকমের কথাবার্তা বলেন। ইয়ামাল কিভাবে বাকি সকলের চেয়ে অনেক বেশি করে এগিয়ে থাকেন, এটার একটা উত্তর হচ্ছে তার ম্যাচুরিটি। মাত্র 16 বছর বয়সে তিনি যে লেভেলের ম্যাচিউর পরিপক্ক একজন ফুটবলার, যেভাবে ব্রেইনটা কাজে লাগাতে পারেন বাকিদের তুলনায়, তাই ইয়ামালের একটা পার্থক্য থাকেই। আরও একটা জিনিস হচ্ছে তার ডিসিশন মেকিং, ফাইনাল ডিসিশনটা তিনি আসলে কতটা অসাধারণভাবে নিতে পারেন। ফ্রান্সের বিপক্ষে যে দুর্দান্ত গোলটা করলেন, সেই গোলটার ক্ষেত্রে দেখুন লামিন ইয়ামাল বলটা যে জায়গায় পেয়েছেন শুরুর দিকে কিন্তু একটু ডানে মুভ করার চেষ্টা করেছেন, দেখেছেন ওখানে মোরাতা আছেন, তবে ঠিক ওই স্প্লিট অফ সেকেন্ডেই হয়তোবা বুঝতে পেরেছেন যে এখানে ডানে না গিয়ে বাঁয়ে যেহেতু একটি স্পেস আছে, বডিটা একটু ওপেন করে তিনি বাঁ দিক থেকে একটা রিস্ক নেবেন এবং সেখান থেকে একটা শট অ্যাটেম্প করবেন। এই যে শুরুতে একটা জিনিস ভেবেছেন ডানে যাওয়ায়, পরক্ষণেই সেটাকে বাদ দিয়ে তিনি যে দুর্দান্ত একটা শট নিয়েছেন এবং নিজের ওই স্কিলের উপর আস্থা রেখেছেন, এটা পিওর ম্যাচুরিটি, এটা পিওর টপ ক্লাস ডিসিশন মেকিং। যারা পুরো ইউরোতে লামিনের খেলা দেখেছেন দেখবেন লামিন ইয়ামাল কখনো একেবারে রাইট উইংয়ে ওয়াইড স্পেসে বলটাকে নিয়ে গিয়েছেন, কখনো তিনি রাইট হাফ স্পেসে চলে এসে সেখান থেকে কিন্তু দুর্দান্ত ক্রস করেছেন, অ্যাসিস্ট করেছেন। আর সেমিফাইনালে আমরা দেখলাম একটু সেন্ট্রালে মুভ করে একটা কার্লিং শট ট্রাই করেছেন। লামিন ইয়ামাল যখন বল নিয়ে রাইট উইংয়ের ওয়াইড অ্যাঙ্গেলে যান, কিংবা যখন রাইট হাফ স্পেস থেকে একটু ইনসাইড মুভমেন্ট করে ভেতরে ঢোকেন, কিংবা যখন এই টাইপের শট নেন, প্রতিটা ক্ষেত্রেই মনে হয় এটা বেস্ট ডিসিশন ছিল বাকি অপশনগুলোর চেয়ে। এই জায়গা থেকে তাকে অনেক বেশি গেমের মধ্যে ইনভলভ মনে হয়েছে। এই যে ডিসিশন মেকিং, কোন সময় কোনটা করা ভালো, এটা বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে আসে। তরুণ ফুটবলারদের মধ্যে এই জিনিসটা থাকে না। বাকি প্লেয়াররা যেমন এনরিকরাও কিন্তু ইয়ামালের মতো দুর্দান্ত ড্রিবলিং সকল কিছুই করতে পারেন, তবে এই ডিসিশন মেকিংয়ে এখনও এক্সপিরিয়েন্সের ঘাটতির কারণে হয়তোবা পিছিয়ে আছেন, এবং এই জায়গায় লামিন ইয়ামাল বাকিদের সঙ্গে একটা স্পষ্ট পার্থক্য তৈরি করে দেন। এবং তাই যে কোনো ভালো ফুটবল বোঝা মানুষ, বিশ্লেষক এই কথাটা বলবেন, লামিন ইয়ামাল সত্যিকার অর্থে জেনারেশনাল একটা ট্যালেন্ট, অসাধারণ অন্য লেভেলের এক প্রতিভা। ধন্যবাদ সবাইকে।